আসসালামু আলাইকুম। আজকে আমাদের বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার আমরা সাক্ষ্য আইন পড়তেছিলাম। সাক্ষ্য আইনের আজকে দ্বিতীয় ক্লাস। সাক্ষ্য আইনে আমরা বিগত সঙ্গে বার এবং বিজিএস এ যে প্রশ্নগুলো আসছিল 19 পর্যন্ত, আইন পাঠ থেকে আমরা 19 পর্যন্ত দেখার চেষ্টা করছি। আজকে আমরা 20 থেকে প্রশ্ন 20 থেকে আমরা দেখি কত দূর পর্যন্ত দেখতে পারি। 20 নং প্রশ্নটা দেখেন, স্বীকারোক্তি কি, কখন দোষ স্বীকার হতে পারে? এই জায়গা থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এটা বিজিএস পরীক্ষা 2013-15-তে আসছে। এরপরে দেখেন, সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়, 11-তে আসছে। সকল দোষ স্বীকারোক্তি স্বীকারোক্তি, কিন্তু সকল স্বীকারোক্তি দোষ স্বীকারোক্তি নয়। ব্যাখ্যা করুন বার কাউন্সিল পরীক্ষা 2022, খুবই গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সকল স্বীকারোক্তি স্বীকৃত, সকল স্বীকারোক্তি স্বীকৃত, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। ব্যাখ্যা: স্বীকারোক্তি দোষ স্বীকার হতে পারে শুধুমাত্র যে কোনো অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে বিবৃতি প্রদান করে। অপরাধ সম্পর্কে স্বীকৃতিকে সাধারণত দোষ স্বীকারোক্তি বলা হয়। দোষ স্বীকারোক্তি এক প্রকারের স্বীকৃতি। বিভিন্ন শ্রেণীর স্বীকৃতির মধ্যে স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি এক প্রকারের স্বীকৃতি। দোষ স্বীকারোক্তি হলো এমন প্রকৃতির স্বীকৃতি যা দ্বারা অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে বিবৃতি প্রদান করে। শর্ত: কোনো বিবৃতি দোষ স্বীকারোক্তি হতে হলে বিবৃতিটি অবশ্যই স্বীকৃতি হতে হবে এবং এমন বিবৃতি দ্বারা বিবৃতি প্রদানকারী তার অপরাধ স্বীকার করে বক্তব্য দিবে বা যে সকল পরিস্থিতিতে সে অপরাধটি করেছে সে সকল পরিস্থিতি বর্ণনা দিবে। যে ক্ষেত্রে ক বলে যে সে খকে খুন করেছে, বা সে খ এর ঘড়ি চুরি করেছে, বা সে ঘকে ধর্ষণ করেছে, সেক্ষেত্রে ক এর এমন বিবৃতি প্রথমত স্বীকৃতি হিসেবে গণ্য হবে এবং একই সাথে এমন স্বীকৃতি দোষ স্বীকৃতি হিসেবে গণ্য করা হবে, কারণ উক্ত বিবৃতি দ্বারা ক বিভিন্ন অপরাধ সরাসরি স্বীকার করেছে। স্টেফেন দোষ স্বীকারোক্তিকে স্বীকৃতি হিসাবে সংজ্ঞায়িত করেছে যা কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক যে কোনো সময়ে প্রদত্ত হয় বা যা উক্ত ব্যক্তি যে অপরাধ করেছে সেটার ধারণা প্রদান করে। দোষ স্বীকারোক্তি এক প্রকারের স্বীকৃতি। সাক্ষ্য আইনের 24 থেকে 30, ফৌজদারি কার্যবিধি 162 থেকে 164 ধারায় দোষ স্বীকারোক্তি সংশ্লিষ্ট বিধান নিয়ন্ত্রণ করে। দোষ স্বীকারোক্তি বা স্বীকৃতি উহা প্রদানকারীর বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় যদি না উহার গ্রহণযোগ্যতা সাক্ষ্য আইনে উল্লেখিত কোনো বিধান দ্বারা বারিত করা হয়। দোষ স্বীকার ব্যতীত অন্যান্য বিষয়ে স্বীকৃতি হতে পারে, কিন্তু সেগুলোকে দোষ স্বীকারোক্তি কনফেশন বলা হয় না। কনফেশন বলা হয় না। যেমন ক ক্ষয়ের নিকট বলে যে সে গয়ের নিকট হতে 1 লক্ষ টাকা ধার নিয়েছে। ক ক্ষয়ের নিকট বলে যে গয়ের নিকট থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছে। কয়ের এমন বিবৃতি শুধুমাত্র স্বীকৃতি হিসাবে গণ্য হবে, কারণ এখানে ক কোনো অপরাধ স্বীকারমূলক বক্তব্য দেয়নি। সুতরাং সকল স্বীকৃতি দোষ স্বীকারোক্তি নয়, কিন্তু সকল দোষ স্বীকারোক্তি স্বীকৃতি হিসাবে গণ্য হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমরা আমরা যতগুলো অ্যাডমিশন, সকল অ্যাডমিশন অর্থাৎ আমরা আমরা যতগুলো বিবৃতি দেব সবই হচ্ছে অ্যাডমিশন, কিন্তু সকল অ্যাডমিশন কখনো কনফেশন হতে পারে না। বিষয়টা হচ্ছে এরকম, যেমন আমরা ফেনাল কোর্টে দেখে থাকি যে সকল খুনে হচ্ছে কালফাবল হোমিসাইড, কিন্তু সকল আবার কালফাবল হোমিসাইড কিন্তু আবার মার্ডার নয়। হ্যাঁ, মার্ডার হইতে হলে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। তেমনি আবার সেটা যদি লফুল মার্ডার কিনা বা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে কিনা সে বিষয়টা আলাদা। সেম আমরা যখন একজন ব্যক্তি আপনার কোন একটা বিবৃতি দিবে তখন সেটা অ্যাডমিশন হিসেবে গণ্য হবে, কিন্তু অ্যাডমিশনটা সবকিছুই অ্যাডমিশন, কিন্তু কিছু কিছু হবে কনফিউশন হিসেবে গণ্য হবে। আশা করি প্রশ্নটা আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি। এরপরে দেখেন 21টা দেখি, স্বীকারোক্তি বলতে কি বোঝায়? স্বীকৃতি ও অপরাধ স্বীকারের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। বার কাউন্সিল পরীক্ষাতে আসছে এর আগে 2005-2007, গুরুত্বপূর্ণ। স্বীকারোক্তি বা কনফেশন দোষ স্বীকার হতে পারে শুধুমাত্র যে ক্ষেত্রে কোনো ব্যক্তি শুধু তার অপরাধ স্বীকার করে বিবৃতি প্রদান করে। অপরাধ সম্পর্কে স্বীকৃতি সাধারণ দোষ স্বীকারোক্তি বলা হয়। দোষ স্বীকারোক্তি এক প্রকারের স্বীকৃতি, যেটা আমরা ইতিমধ্যে পড়েছি।
বিভিন্ন শ্রেণীর স্বীকৃতির মধ্যে স্বীকারোক্তি বাধ্য স্বীকারোক্তি এক প্রকারের স্বীকৃতি। দোষ স্বীকারোক্তি হলো এমন প্রকৃতির স্বীকৃতি যা দ্বারা অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে বিবৃতি প্রদান করে। সত্য হচ্ছে কি, কোন বিবৃতি দোষ স্বীকারোক্তি হতে হলে বিবৃতিটা অবশ্যই স্বীকৃতি হতে হবে এবং এমন বিবৃতি দ্বারা বিবৃতি প্রদানকারী তার অপরাধ স্বীকার করে বক্তব্য দিবে। যে সকল পরিস্থিতিতে সে অপরাধটি করেছে সেই সকল পরিস্থিতি বর্ণনা দিবে। যে ক্ষেত্রে ক বলে যে সে খকে খুন করেছে এবং খয়ের ঘড়ি চুরি করেছে এবং সে ঘকে ধর্ষণ করেছে, সেক্ষেত্রে কয়ের এমন বিবৃতি প্রথমত স্বীকৃতি হিসেবে গণ্য হবে এবং একই সাথে এমন স্বীকৃতি দোষ স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হবে, কারণ উক্ত বিবৃতি ক বিভিন্ন অপরাধ সরাসরি স্বীকার করেছে। স্টেফেন দোষ স্বীকারোক্তিকে স্বীকৃতি হিসেবে সংজ্ঞায়িত করেছে, যা আমরা ইতিমধ্যে দেখেছি, যা কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক যে কোনো সময় প্রদত্ত হয় বা যা উক্ত ব্যক্তি যে অপরাধ করেছে সেটার ধারণা প্রদান করে। স্বীকৃতি ও অপরাধ স্বীকারের মধ্যে পার্থক্য আমরা সংজ্ঞাগত দিক থেকে দেখি। স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত উক্তি যা দেওয়ানি বিষয়ের সাথে সম্পর্কিত। 18 ধারায় উল্লেখিত দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক। দোষ স্বীকারোক্তি হলো অভিযুক্ত ব্যক্তি কর্তৃক নিজের দোষ স্বীকারমূলক বক্তব্য, সে যে অপরাধ করেছে। ব্যবহার যে ব্যক্তি স্বীকৃতি প্রদান করে তার পক্ষে স্বীকৃতি ব্যবহার হয়ে থাকে। সাক্ষ্য আইনের সাধারণ নীতি হলো যে ব্যক্তি দোষ স্বীকারমূলক বক্তব্য প্রদান করে তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। চূড়ান্ত প্রমাণ স্বীকৃতি কোনো চূড়ান্ত সাক্ষ্য নয়, কিন্তু প্রতিবন্ধ হিসাবে ব্যবহৃত হতে পারে। স্বীকারোক্তি স্বেচ্ছাকৃত হলে যে বিষয়ে স্বীকারোক্তি দেওয়া হয়েছে সে বিষয়ে স্বীকারোক্তিটি চূড়ান্ত বলে গণ্য করা হয়। স্ববিবাদী বা আসামিদের বিরুদ্ধে ব্যবহার স্বীকৃতি কোনো মামলার কতিপয় বাদীদের যে কোনো একজনের স্বীকৃতি অন্যান্য বিবাদীর ক্ষেত্রে কোনো সাক্ষ্য নয়। 30 ধারার বিধান সাপেক্ষে একই অপরাধে এবং একই মামলায় বিচারাধীন সহ অভিযুক্তদের ক্ষেত্রে যে কোনো একজনের স্বীকারোক্তি অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হতে পারে। পদ্ধতিগত আইনের নিয়ম অনুসরণ স্বীকৃতি গ্রহণযোগ্যতার জন্য কোনো পদ্ধতিগত আইনের নিয়ম বাধ্যকর নয়, কিন্তু স্বীকারোক্তির গ্রহণযোগ্যতার জন্য তথ্যগত সাক্ষ্য আইন এবং পদ্ধতিগত আইনের ফৌজদারি কার্যবিধি নিয়ম অনুসরণ করতে হয়। দেওয়ানি এবং ফৌজদারি মামলায় ব্যবহার সাধারণত স্বীকৃতি দেওয়ানি মোকদ্দমার কার্যক্রমে ব্যবহার করা হয় এবং মোকদ্দমার যে কোনো পক্ষ কর্তৃক বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি বা এজেন্ট কর্তৃক প্রদত্ত হতে পারে। স্বীকারোক্তি ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি মামলায় স্বীকারোক্তির কোনো ব্যবহার নেই। সংজ্ঞা সাক্ষ্য আইনে 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু সাক্ষ্য আইনে দোষ স্বীকারোক্তির কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। যে ব্যক্তির নিকট প্রদত্ত হতে পারে স্বীকৃতি যে কোনো ব্যক্তির নিকট প্রদত্ত হতে পারে এবং সেটা প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু সাক্ষ্য আইনের নীতি হলো দোষ স্বীকারোক্তি অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত হতে হবে, পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি গ্রহণযোগ্য না। তাইলে আমরা বুঝে গেছি দুটার মধ্যে পার্থক্য কোথায়, অ্যাডমিশন এবং কনফেশনের মধ্যে স্বীকৃতি এবং স্বীকারোক্তির মাঝে পার্থক্য কোথায়। আশা করি আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন। এরপরে আমরা 22 নং প্রশ্নের দিকে যাই। ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারা মতে কোনো আসামি অপরাধের স্বীকারোক্তি রেকর্ড করার সময় যেসব আইনি আনুষ্ঠানিকতা একজন ম্যাজিস্ট্রেটের পালন করা প্রয়োজন তা আলোচনা করুন। বার কাউন্সিল পরীক্ষা 2007 আসছিল। এরপর দেখেন দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি। ফৌজদারি কার্যবিধি 1898 এর 164(2) ধারায় বলা হয়েছে, 364 ধারায় বর্ণিত পদ্ধতি অনুসারে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ এবং স্বাক্ষরিত হতে হবে। সুতরাং ফৌজদারি কার্যবিধির 364 ধারায় বর্ণিত পদ্ধতি অনুসারে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধের পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বরে কি বলছে, জিজ্ঞাসিত প্রশ্ন ও জবানবন্দি লিপিবদ্ধ করা। 364 ধারায় বলা হয়েছে আসামিকে জিজ্ঞাসিত প্রত্যেকটি প্রশ্ন ও তার প্রদত্ত প্রত্যেকটি জবাব সহ সম্পূর্ণ জবানবন্দি। এরপরে দেখেন যে ভাষায় তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে সেই ভাষায় অথবা তা সম্ভব না হলে আদালতের ভাষায় বা ইংরেজিতে পূর্ণাঙ্গভাবে লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধকৃত নথি দেখানো বা পড়ে শোনানো। উক্ত লিপিবদ্ধকৃত নথি তাকে দেখাতে হবে বা পড়ে শোনাতে হবে, কিংবা যে ভাষায় তা লেখা হয়েছে তা যদি সে বুঝতে না পারে তাহলে তার বোধগম্য কোনো ভাষায় তাকে বুঝিয়ে দিতে হবে এবং সে তার জবাব ব্যাখ্যা করতে বা জবাবে নতুন সংযোজন করতে পারবে। স্বাক্ষর করা আসামি যখন সমগ্র বক্তব্য সঠিক বলে স্বীকার করে তখন আসামি এবং আদালতের ম্যাজিস্ট্রেট কিংবা জজ সেটাতে স্বাক্ষর করবে।
এরপরে আমরা দেখি প্রত্যায়ন করা। ম্যাজিস্ট্রেট বা জজ স্বাক্ষর করে প্রত্যায়ন করবে যে জবানবন্দি তার উপস্থিতিতে এবং শ্রুতি গোচরে গ্রহণ করা হয়েছে এবং নথিতে নথিতে অভিযুক্ত কর্তৃক প্রদত্ত একটি পূর্ণাঙ্গ ও সত্য বিবরণ রয়েছে। এরপরে স্মারকলিপি প্রস্তুত করা। ম্যাজিস্ট্রেট বা জজ নিজে অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ না করলে জবানবন্দি গ্রহণের সময় আদালতের ভাষায় বা ইংরেজিতে, যদি তিনি ভালোভাবে দক্ষ হয় তাহলে ইংরেজি ভাষায় একটি স্মারকলিপি প্রস্তুত করতে বাধ্য থাকবে এবং জজ বা ম্যাজিস্ট্রেট নিজ হাতে এমন স্মারকলিপি লিখবে ও স্বাক্ষর করবে এবং নথির সাথে সংযুক্ত করবে। ম্যাজিস্ট্রেট বা জজ যদি এরূপ স্মারকলিপি প্রস্তুত করতে না পারে তাহলে তিনি তার অসামর্থ্যর কারণ লিপিবদ্ধ করবে। তাহলে আমরা 22 নং প্রশ্নটাও দেখে ফেলেছি। কি প্রশ্ন ছিল? আমাদের প্রশ্ন ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারা মতে কোন আসামি অপরাধের স্বীকারোক্তি রেকর্ডের সময় কি কি আনুষ্ঠানিকতা পালন করতে হয় সেই বিষয়টাই গুরুত্বপূর্ণ আছে, দেখে নেবেন। এরপর দেখেন কোন ক্ষেত্রে ফৌজদারি মামলায় আসামির স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক বলে গণ্য হবে। সাক্ষ্য আইনের 1872 সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে কখন স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক বলে গণ্য হয় উদাহরণ সহ বর্ণনা করুন। বার কাউন্সিল পরীক্ষা 2003 আসছিল। দোষ স্বীকারোক্তি যে সকল ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হতে পারে, 1 নম্বরে হলো প্ররোচনা, হুমকি, প্রতিশ্রুতি দ্বারা গৃহীত দোষ স্বীকারোক্তি। সাক্ষ্য আইনের আমরা 24 ধারা অনুসারে প্ররোচনা, হুমকি, প্রতিশ্রুতি দ্বারা গৃহীত দোষ স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। 24 ধারার বিধান করা হয়েছে অভিযুক্ত কর্তৃক প্রদত্ত অপরাধমূলক স্বীকারোক্তি ফৌজদারি কার্যবিধির কার্যধারায় অপ্রাসঙ্গিক যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে অপরাধমূলক স্বীকারোক্তি প্ররোচনা, হুমকি, প্রতিশ্রুতি দ্বারা গ্রহণ করা হয়েছে। সুতরাং দোষ স্বীকারোক্তি যদি স্বেচ্ছামূলক না হয় এবং বল প্রয়োগ করে, প্ররোচনা করে বা প্রতিশ্রুতি দিয়ে গ্রহণ করা হয় তাহলে উক্ত দোষ স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে। আমরা একটা উদাহরণ দেখি। অভিযুক্তকে 3 মাস যাবৎ হেফাজতে রাখা হয়েছিল এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করা হতে বিরত রাখা হয়। অভিযুক্ত দাবি করে যে রেকর্ডিং কর্মকর্তা তার স্বাক্ষর এবং কিছু লিখিত কাগজপত্র নিয়েছিল। দোষ স্বীকারোক্তিটি স্বেচ্ছায় প্রদত্ত হয়নি মর্মে আদালত সিদ্ধান্ত প্রদান করে। এরপর দেখেন পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি। সাক্ষ্য আইনের 25 ধারার বিধানে করা হয়েছে পুলিশ কর্মকর্তার নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। অন্যদিকে 26 ধারা অনুসারে পুলিশের নিকট প্রদত্ত কোনো দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে যদি না অভিযুক্ত পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের তাৎক্ষণিক উপস্থিতি ছাড়া দোষ স্বীকারোক্তি প্রদান করে। 25-26 ধারার উদ্দেশ্য হলো অভিযুক্ত ব্যক্তির নিকট হতে দোষ স্বীকারোক্তি গ্রহণ করতে পুলিশ কর্তৃক অভিযুক্তকে নির্যাতন করা হতে পুলিশকে বিরত রাখা। 25-26 ধারায় পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, কারণ মুখ্য নীতি হলো পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি বিশ্বাসের অযোগ্য। কারণ এই কারণে পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি অগ্রহণযোগ্য। এমনকি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট অভিযুক্ত দোষ স্বীকারোক্তি প্রদান করলে উক্ত দোষ স্বীকারোক্তি 26 ধারায় অপ্রাসঙ্গিক করা হয়েছে যদি না ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত দোষ স্বীকারোক্তি প্রদত্ত হয়। দেখেন একটা উদাহরণ আছে। ক একজন পুলিশ অফিসারের হেফাজতে আছে। হেফাজতে থাকাকালীন সময় সে রহিম নামক এক ব্যক্তির নিকট স্বীকারোক্তি করা যে এই স্বীকারোক্তি কয়ের বিরুদ্ধে গ্রহণযোগ্য হবে না, কারণ দোষ স্বীকারোক্তির সময় ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল না। তাহলে আমরা সারমর্ম যেটা বুঝলাম, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আপনাকে দোষ স্বীকার করতে হবে, অন্যথায় হবে না। হ্যাঁ, 24 ধারায় আপনাকে যদি কোনো ভয় ভীতি প্রলোভন দেখিয়ে দোষ স্বীকার নিলে সেটা হবে না। 25 ধারাতে পুলিশের নিকট করলে হবে না। 26 ধারাতে ম্যাজিস্ট্রেটের নিকট করলে হবে, পুলিশের নিকট করলে হবে না। এবং বাকি আমরা যে ধারাগুলো দেখি, যেমন আমরা 87 আলামত উদ্ধার করলে ওইটুকুন শুধু আলামতটাই শুধু গ্রহণযোগ্য হবে এবং 28 ধারাতে যদি ভয়ভীতি অপসারণের পর দেওয়া হয় সেক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে এবং 29 ধারাতে হলো আরো অন্যান্য পদ্ধতিতে যে বিষয়গুলো আছে তার মাধ্যমে দোষ স্বীকারোক্তি নিলে সেটা হয়তো প্রাসঙ্গিক হতে পারে। আমরা একটু 24 নং প্রশ্নটা দেখি। ফৌজদারি মামলায় একজন আসামি পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি করে যে সে অভিযুক্ত অপরাধটি করেছে। এই স্বীকারোক্তি কি গ্রহণযোগ্য? সাক্ষ্য আইনে 1872 সংশ্লিষ্ট ধারা উল্লেখ আপনার উত্তর লিখুন। বার কাউন্সিল পরীক্ষা 2003 সালে আসছে। পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি অগ্রহণযোগ্য। সাক্ষ্য আইনের
পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, কারণ এটা বিশ্বাসের অযোগ্য। সাক্ষ্য আইনের 25 ধারা অনুযায়ী বলা যায়, কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি পুলিশের নিকট দোষ স্বীকার করলে তা অপরাধীর বিরুদ্ধে প্রমাণ করা যাবে না, অর্থাৎ পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি অগ্রহণযোগ্য। এটা আমরা অলরেডি করে ফেলেছি। এরপরে 25টা আমরা দেখি। 25 নং প্রশ্নটা, যে ক একজন পুলিশ অফিসারের হেফাজতে আছে, হেফাজতে থাকাকালীন সময়ে সে স্বীকারোক্তি প্রদান করে, এই স্বীকারোক্তি কি ক এর বিরুদ্ধে গ্রহণযোগ্য? সাক্ষ্য আইনের এটাও সেম সেম অবস্থা, সেম কথাবার্তা। যেমন ক এর বিরুদ্ধে দোষ স্বীকৃতি গ্রহণযোগ্য হবে কিনা সেটা নির্ধারণ। স্বীকারোক্তিটি ক এর বিরুদ্ধে গ্রহণযোগ্য না, কারণ সাক্ষ্য আইনের 26 ধারার বিধান অনুসারে পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্ত ক প্রদত্ত দোষ স্বীকারোক্তি অগ্রহণযোগ্য হবে, কারণ অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতি এমন দোষ স্বীকারোক্তি প্রদান করেছে। 26 ধারা অনুসারে পুলিশের নিকট প্রদত্ত কোনো দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না, অর্থাৎ পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটের তাৎক্ষণিক উপস্থিতি ছাড়া দোষ স্বীকারোক্তি প্রদান করে, তাহলে সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আশা করি বুঝতে পেরেছেন। পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি আইনে কতটুকু গ্রহণীয়, তাইলে আমরা বুঝে গেছি পুলিশের নিকট স্বীকারোক্তি আইনে গ্রহণযোগ্য নয়, তবে 27 ধারাতে কিছু বিধান আছে যেগুলো আলামত দ্বারা হয়, সেগুলোই হবে প্রাসঙ্গিক হবে। এরপর এখানে কিছু শর্ত, সেটা হলো কোনো আমরা 27 ধারার কিছু শর্ত দেখি, যে কোনো অপরাধে অভিযুক্ত হতে হবে, উক্ত অভিযুক্ত ব্যক্তির নিকট হতে তথ্যটি প্রাপ্ত হতে হবে, এবং অভিযুক্ত ব্যক্তি পুলিশ কাস্টডিতে বা হেফাজতে থাকা অবস্থায় এমন তথ্য প্রকাশ করবে, এবং প্রাপ্ত তথ্যের অনুসারে কোনো বিষয় আলামত উদ্ধার বা আবিষ্কার হতে হবে। উদ্ধারকৃত বিষয় অবশ্যই অপরাধের সাথে সম্পর্কিত হতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রাপ্ত তথ্য অনুসারে যে বিষয়টি আলামত আবিষ্কার হবে, সেই আবিষ্কৃত বিষয়ের সাথে প্রাপ্ত যতটুকু সম্পর্কে ততটুকু প্রমাণ করা যেতে পারে। আমরা বুঝে গেছি। এখানে একটা মামলার আমরা দেখি যে সিদ্দিকুর রহমান এবং অন্যান্য বনাম রাষ্ট্র 1987 বিএলডি এডি 97, এই মামলায় অভিযুক্ত জমির উদ্দিন তদন্তকারী কর্মকর্তার নিকট বিবৃতি প্রদান করেছিল। উক্ত তদন্তকারী কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছিল যে অভিযুক্ত জমির উদ্দিন এবং শঙ্কর মাহমুদ আমার নিকট দোষ স্বীকারোক্তি দিয়েছিল যে তারা হাজি ইয়াসিন ও অন্যান্য 5 জনকে হত্যা করেছে, এবং মৃতদেহগুলো অভিযুক্ত মেহের আলীর হলুদের মাঠে কবর দিয়েছে। অথবা তারা আমাকে উক্ত মাঠে নিয়ে যায় এবং উক্ত কবর দেখা সেখানে 6টি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম? এটা পরিষ্কার যে দোষ স্বীকারোক্তির প্রথম অংশ হাজি ইয়াসিন এবং অন্যান্য 5 জনকে হত্যা করেছে অগ্রহণযোগ্য। যদি দোষ স্বীকারোক্তির দ্বিতীয় অংশ মৃতদেহগুলো হলুদের মাঠে কবর দিয়েছিল, সেটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ যতটুকু আলামত উদ্ধার হবে ততটুকুই গ্রহণযোগ্য হবে, সেটাই আমরা বুঝতে পেরেছি। আশা করি আমাদের আর সমস্যা হওয়ার কথা না। এরপর দেখেন, আসামি পুলিশ হেফাজতে থাকাকালীন আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য কতখানি প্রমাণ করা যেতে পারে? সেম প্রশ্ন 2022 সালে আসছে, এবারও আসতে পারে। বুঝছি যতটুকু 27 ধারাতে বলছে যতটুকু আলামত উদ্ধার করবে ততটুকু প্রাসঙ্গিক হবে। আমরা আগের প্রশ্নে যেটা দেখছি যে সিদ্দিকুর রহমান বনাম রাষ্ট্র 1987 বিএলডি এডি 97, এই মামলাটা আমরা একটু মুখস্থ করে ফেলবো। তাইলে আমাদের মোটামুটি এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 1 নাম্বার দিয়ে লিখতে পারেন। এটা এটা মুখস্থ করে ফেলবেন, এই ডিয়ালগটা লাগবে। এরপরে হলো আমরা দেখি তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করেছে সে গুলি করে বিকে খুন করেছে। খুনের ঘটনায় ব্যবহৃত অগ্নেয়াস্ত্রটি এর দেখানো মতে নিকটবর্তী একটা জঙ্গল থেকে উদ্ধার করে। উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি পর্যন্ত সাক্ষ্য এবং গ্রহণযোগ্য হতে পারে কি? ওই সেম আগের কথাবার্তা। আলামত যতটুকু উদ্ধার হয়েছে, এই যে 27 ধারায় আলামত যতটুকু উদ্ধার হয়েছে সেটাই এখানে প্রাসঙ্গিক, বাকিটা প্রাসঙ্গিক হবে না। চাইলে আবারও ডিআরটা ইউজ করতে পারেন। এরপর দেখেন, পুলিশ কর্তৃক দিত হইয়া একজন ডাকাত পুলিশের নিকট তাহার অপরাধ স্বীকার করিয়া জানায় যে তাহার নিকট ডাকাতি করা কিছু মালামাল সংরক্ষিত আছে। অতঃপর তাহার প্রদর্শিত গোপন স্থান হইতে পুলিশ চোরাই মালামাল উদ্ধার করে। পুলিশের নিকট ঐরূপ স্বীকারোক্তি তাহার অপরাধ প্রমাণে গ্রহণযোগ্য সাক্ষ্য বলিয়া বিবেচিত হইতে পারে কিনা? 1872, সেম আগের কথা। অর্থাৎ যতটুকু আলামত উদ্ধার হয়েছে 27 ধারা সেটুকুই প্রাসঙ্গিক হবে, আদার্সওয়াইজ আর কিছুই প্রাসঙ্গিক হবে না। আপনারা একবার পড়ে নেবেন, ইনশাল্লাহ এটা পারবেন। এরপরে দেখেন, আমরা চলে যাই 32-এ চলে যাই আমরা, যে আসামির দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কি? এর সংশ্লিষ্ট বিধান নজির উল্লেখ পূর্বক উত্তর দিন। গুরুত্বপূর্ণ। আসামির দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য। আসামির দোষ স্বীকারোক্তি সাক্ষ্য আইনে 3 ধারায় সাক্ষ্যর সংজ্ঞায় আওতাভুক্ত নয়, কিন্তু আদালত সিদ্ধান্তে উপনীত হতে এমন দোষ স্বীকারোক্তি কোনো বিষয় হিসেবে বিবেচনা নিতে পারে। দোষ স্বীকারোক্তিকে প্রকৃত সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় না। যেমন রাষ্ট্র বনাম মোবাইল কাদের 67 ডিএলআর এডি 9 মামলায় বলা হয়েছে, যেহেতু দোষ স্বীকারোক্তি শপথপূর্বক প্রদান করা প্রয়োজনীয় না বা অন্য অভিযুক্তের ব্যক্তিদের উপস্থিতিতে এটা প্রদত্ত হয় না, এটা জেরার মাধ্যমে পরীক্ষা করা যায় না, সেহেতু এটা মূল সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় না।
যদিও দোষ স্বীকারোক্তি স্বাক্ষর সংজ্ঞায় আওতাভুক্ত নয়, কিন্তু এমন দোষ স্বীকারোক্তি অভিযুক্ত ব্যক্তির দণ্ড প্রদানের ভিত্তি হতে পারে যদি সেটা স্বেচ্ছামূলক বা সত্য হয়। কোনো অভিযুক্তকে দণ্ডিত করতে হলে দোষ স্বীকারোক্তি শুধুমাত্র স্বেচ্ছামূলক হলে হবে না, বরং সত্য হতে হবে। দোষ স্বীকারোক্তি পরীক্ষা করা এবং রাষ্ট্রপক্ষের অবশিষ্ট সাক্ষ্যের সঙ্গে তুলনা করা প্রয়োজন। এরপর দেখেন, স্বীকারোক্তি বা তা জুডিশিয়াল বা এক্সট্রা জুডিশিয়াল, প্রত্যাহারকৃত বা অপ্রত্যাহারকৃত যাই হোক না কেন, কি এককভাবে আসামিকে শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে কি? বার কাউন্সিল পরীক্ষা 2012-2005 সালে আসছিল। আমরা একটু দেখি যে দোষ স্বীকারোক্তি আসামি শাস্তি প্রদানের একক ভিত্তি জুডিশিয়াল বা এক্সট্রা জুডিশিয়াল। আমরা জুডিশিয়াল বুঝি, এক্সট্রা জুডিশিয়াল আমরা বুঝি। যেটা বিচারিক কার্যক্রমে কোনো স্বীকারোক্তি করা হয় সেটা জুডিশিয়াল, আর এক্সট্রা জুডিশিয়াল বলতে হলো বিচার বহির্ভূত বা আদার জায়গায় যেখানে স্বীকার করা হয়, সেটা এক্সট্রা জুডিশিয়াল। প্রত্যাহারকৃত বা অপ্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তি অভিযুক্ত ব্যক্তির দণ্ড প্রদানের একক ভিত্তি হতে পারে, যেমন ইসলাম উদ্দিন এমডি বনাম রাষ্ট্র 13 বিএলসি এডি 81। এটা আইনের একটি নিষ্পত্তিকৃত নীতি যে সত্য এবং স্বেচ্ছামূলক দোষ স্বীকারোক্তি আসামি দণ্ড প্রদানের একক ভিত্তি হতে পারে। আব্দুর রশিদ বনাম রাষ্ট্র বিএলডি 206 মামলায় হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিয়েছে যে বিচারিক দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে কোন অভিযুক্তকে দণ্ড দেওয়া যায়, স্বীকারোক্তি স্বেচ্ছামূলক নয়। তবে রাষ্ট্র বনাম ফাজু কাজী 29 ডিএলআরএসসি 271 মামলা বলা হয়েছে 164 ধারায় লিপিবদ্ধকৃত দোষ স্বীকারোক্তি সত্য এবং স্বেচ্ছামূলক হলে সেটা দোষ স্বীকারোক্তি প্রদানকারী অভিযুক্তকে দণ্ডিত করতে যথেষ্ট। নরসের আলী বনাম 39 ডিএলআরএডি 195 বলা হয়েছে স্বেচ্ছামূলক সত্য বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি দণ্ড প্রদানের ভিত্তি হতে পারে। তাহলে আমরা অনেকগুলো ডিএলআর দেখছি, এতগুলো মনে রাখার দরকার নাই, দুই একটা মনে রাখতে পারলে রাখবেন এখানে ইনশাল্লাহ। রাষ্ট্র বনাম মুসলিম উদ্দিন 55 ডিএলআর 128 মামলা সত্য এবং সঠিক হিসাবে প্রমাণিত হয় বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি বৈধ অনুসমর্থন ব্যতীত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার যথেষ্ট প্রমাণ, কিন্তু নিয়ম হলো দোষ স্বীকারোক্তি কিছু অনুসমর্থন প্রয়োজন হয়। এরপরে আমরা দেখি তদন্তকারী কর্মকর্তা PW23 এর নিকট অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকারোক্তি করেছিল যে সে সালমাকে ওয়াজেদ আলীর বাড়িতে শুরু হওয়া ভিসিপি টিভি শো এর স্থান হতে নিয়ে যাওয়ার পর দর্শন করে হত্যা করে এবং ধান খেতে উক্ত মৃতদেহ বেরিয়ে আসে। বিচার বহির্ভূত এই দোষ স্বীকারোক্তি অনুসারে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির সাথে ঘটনাস্থলে গিয়েছিল, উক্ত মৃতদেহ তার পরিধেয় বস্ত্র উদ্ধার করেছিল। উদ্ধারকারী কর্মকর্তা নিকট প্রদত্ত বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি স্বতন্ত্র সাক্ষী দ্বারা প্রমাণিত হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি এই বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি উক্ত মৃতদেহ তার পরিধেয় বস্ত্র উদ্ধারের সাথে যতটুকু সম্পর্কিত ততটুকু সাক্ষ্য আইনের সাথে দ্বারা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। তারপর হলো প্রত্যাহিত দোষ স্বীকারোক্তিতে ভিত্তিতে দণ্ড। এমনকি 164 ধারায় প্রদত্ত দোষ স্বীকারোক্তি পরবর্তীতে প্রত্যাহার করে নিলেও উক্ত প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তি দণ্ডের ভিত্তি হতে পারে যদি এমন স্বীকারোক্তি সত্য বা স্বেচ্ছামূলক হয়। তাহলে দোষ স্বীকারোক্তি একবার সত্য বা স্বেচ্ছামূলক প্রমাণিত হলে সেটা প্রত্যাহার করা হয়েছে, এটা সিদ্ধান্ত গ্রহণের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা 34 নম্বর প্রশ্নটা একটু দেখি। একই অপরাধে এবং একই মামলায় যৌথভাবে বিচার হচ্ছে এমন অবস্থায় কোনো ব্যক্তি কর্তৃক নিজেকে অন্য ব্যক্তিদের জড়িয়ে প্রদত্ত অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্যগত মূল্য কি? স্ব অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য, এটা আমরা দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একই অপরাধে একই মামলায় যৌথভাবে বিচার হচ্ছে এমন অবস্থায় কোনো ব্যক্তি কর্তৃক নিজেকে এবং অন্য ব্যক্তিদের জড়িয়ে প্রদত্ত অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা দোষ স্বীকারোক্তি সাক্ষ্য আইনের 3 ধারার অধীন সাক্ষ্যের সঙ্গে আওতাভুক্ত না, তবে সব অভিযুক্ত ব্যক্তির সাক্ষ্য মূল্য হিসেবে ব্যবহার করা যায় না। রাষ্ট্র বনাম মোবাইল কাদের 66 ডিএলআর এডি 9 মামলায় বলা হয়েছে সব অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তি খুবই দুর্বল প্রকৃতি সাক্ষ্য আইনের 3 ধারার অধীন এটা সাক্ষ্য আওতাভুক্ত না, যেহেতু দোষ স্বীকারোক্তি শপথপূর্বক প্রদান করা প্রয়োজনীয় না, অন্য অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতিতে এটা প্রদত্ত হয় না, এটা জেরার মাধ্যমে পরীক্ষা করা যায় না, সেহেতু এটাকে মূল সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় না। সাক্ষ্য আইনের 30 দ্বারা আদালতে স্ব আসামি দোষ স্বীকারোক্তি অন্য অভিযুক্ত বিরুদ্ধে বিবেচনা নিতে পারে, সাক্ষ্য হিসেবে নয়। অন্যান্য বিষয় হিসাবে যেমন রাষ্ট্র বনাম আব্দুল কাদের 67 ডিএলআর, তাহলে এটা মোবাইল কাদের হবে না, এটা আব্দুল কাদের হবে। এডি 6 মামলায়, এটা হলো 9 মামলায়। তাইলে কি হচ্ছে, যাও এই জিনিসটা আমরা পরে কনফার্ম করব। 6 মামলায় বলা হয়েছে যে
অভিযুক্তদের বিরুদ্ধে দোষ স্বীকারোক্তি ব্যতীত যদি অন্য কোনো সাক্ষ্য না থাকে, সেক্ষেত্রে উক্ত দোষ স্বীকারোক্তিকে শুধুমাত্র একটি বিষয় হিসেবে বিবেচনায় নিতে হবে এবং সাক্ষ্য আইনে 3 ধারার অধীন যেহেতু এমন দোষ স্বীকারোক্তি কোনো সাক্ষ্য না, সেহেতু এমন দোষ স্বীকারোক্তির ভিত্তিতে স্ব অভিযুক্তকে দণ্ডিত করা যায় না। স্ব অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকারোক্তি সাক্ষ্য আইনে 3 ধারা অনুসারে কোনো সাক্ষ্য নয়। 30 ধারা অনুসারে এমন দোষ স্বীকারোক্তি স্ব আসামি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে একটি বিষয় হিসেবে বিবেচনা নিতে পারে, কিন্তু দোষ স্বীকারোক্তি প্রমাণ হিসেবে গণ্য করতে হবে এমন কিছু সাক্ষ্য আইনে 30 ধারা বলা হয়নি। রাষ্ট্র বনাম লালু মিয়া 1987 বিএলডিআর 212 মামলা বলা হয়েছে, অন্যান্য সাক্ষ্য সমর্থনে এমন দোষ স্বীকারোক্তি ব্যবহার করা যেতে পারে যদি অন্য কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য না থাকে। এমন দোষ স্বীকারোক্তি দণ্ডের ভিত্তি হতে পারে না। তাইলে আমরা আবার এই বিষয়টা আমরা 133-এও যদিও বলছে যে যাবে এবং 114 বিতে বলতেছে যে কর্পোরেটেড হইতে হবে, স্ব আসামি দোষ স্বীকারোক্তি কর্পোরেটেড হইতে হবে। আর এই যে উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ীও আমরা বুঝতে পারলাম স্ব অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকারোক্তি অন্যান্য স্ব অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে কোনো মূল সাক্ষ্য না এবং সাক্ষ্য হিসাবে নয়, অন্যান্য বিষয় হিসাবে আদালত এমন দোষ স্বীকারোক্তি বিবেচনায় নিতে পারে। এরপরে আমরা 35 নং প্রশ্নটা একটু দেখি। স্ব অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকার একজন অভিযুক্ত সাজার জন্য একমাত্র ভিত্তি হতে পারে কি? আমরা পড়ে ফেলেছি ইতিমধ্যে আগের প্রশ্নটাই ওই যে রাষ্ট্র বনাম লালু মিয়া, এই মামলাটা একটু মনে রাখবেন। হ্যাঁ, এখানে আমরা 2 নম্বর আগে আমরা বলছিলাম একটা মনে রাখার জন্য, এখন এটা আরেকটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, মামলাটা একটু দিয়ে দিবেন, অথবা হযরত আলী বনাম এটাও একটু মনে রাখতে পারেন। 2টা ডিআরআর এখানে দিয়ে দিবেন, তাইলে ইনশাল্লাহ কাজে লাগবে। আর স্ব আসামি দোষ স্বীকার হইতে হলে বাকি সেকশন গুলো একটু উল্লেখ করে দিবেন, যদিও 30 এবং 133-এ বলছে পারা যাবে, কিন্তু 114 বিতে পারা যাবে না এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্ব আসামির উপর ভিত্তি করে অন্যান্য সাক্ষীদের কি দণ্ড দেওয়া যায় না। তাইলে দোষ স্বীকারোক্তি কি অলরেডি আমরা পড়ে ফেলেছি। দোষ স্বীকারোক্তি স্ব আসামির বিরুদ্ধে স্বীকারোক্তি ব্যবহার করা আইনানুগ সত্যগুলো কি কি, সেই বিষয়গুলো এই যে আগের কথাবার্তা, আশা করি আপনারা পারবেন। এখানে এই সত্যগুলো আমরা তারপরও প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আমরা একটু পড়ি এটা। দোষ স্বীকারোক্তি হতে পারে শুধুমাত্র যে ক্ষেত্রে কোনো অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে বিবৃতি প্রদান করে। অপরাধ সম্পর্কে স্বীকৃতিকে সাধারণত দোষ স্বীকারোক্তি বলা হয়। দোষ স্বীকারোক্তি এক প্রকারের স্বীকৃতি। বিভিন্ন শ্রেণীর স্বীকৃতির মধ্যে স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি এক প্রকারের স্বীকৃতি। দোষ স্বীকারোক্তি হলো এমন প্রকৃতির স্বীকৃতি যা দ্বারা অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে বিবৃতি প্রদান করে। এরপরে দেখেন দোষ স্বীকারোক্তির বিরুদ্ধে দোষ স্বীকারোক্তি ব্যবহারের আইনানুগ সত্যসমূহ। তাইলে সত্যগুলো কি? বিবৃতিটা অবশ্যই স্বীকৃতি হতে হবে। এমন বিবৃতি প্রদানকারী তার অপরাধ স্বীকার করে বক্তব্য দিবে বা যে সকল পরিস্থিতিতে যে অপরাধটি করেছে সে সকল পরিস্থিতি বর্ণনা দিবে। এরপরে সাক্ষ্য আইনের উল্লেখিত যে সকল পরিস্থিতিতে উক্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে সে সকল পরিস্থিতি প্রদত্ত হবে না। স্বীকারোক্তিটি অবশ্যই সত্য এবং স্বেচ্ছামূলক হতে হবে, এটা হলো সত্য। এরপর হলো 30 ধারায় কি বলতেছে, আমরা আবার যদি দেখি, সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো যে ব্যক্তি দোষ স্বীকারোক্তি প্রদান করে উক্ত দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার হবে, অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে না। কিন্তু সাক্ষ্য আইনে 30 ধারা এই নিয়মের ব্যতিক্রম, কারণ স্ব অভিযুক্ত নিজেকে সহ অন্য অভিযুক্তকে জড়িয়ে কোনো দোষ স্বীকারোক্তি দিলে উক্ত দোষ স্বীকারোক্তি 30 ধারায় অন্যান্য স্ব আসামির বিরুদ্ধে একটি বিষয় বিবেচনা নেওয়া যাবে, এটাই বলা আছে 30 ধারায়। যে ক্ষেত্রে একই অপরাধের জন্য একাধিক ব্যক্তির যৌথ বিচার হচ্ছে এবং এমন ব্যক্তিদের মধ্যে যে কোনো একজন স্বীকারোক্তি প্রদান করেছে যা দ্বারা সে নিজেকে ও অন্যকে জড়িত করেছে মর্মে প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে আদালত এমন দোষ স্বীকারোক্তি উক্ত দোষ স্বীকারোক্তি বা অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে বিবেচনা নিতে পারে। সত্য কি কি আছে আমরা একটু দেখি। একই অপরাধের জন্য একাধিক ব্যক্তি অভিযুক্ত হতে হবে। উক্ত একই অপরাধের জন্য তাদের যৌথ বিচার ট্রায়াল জয়েন্টলি করা হবে। উক্ত অভিযুক্তদের মধ্যে কোনো একজন অভিযুক্ত নিজেকে অন্যান্য অভিযুক্তদের জড়িয়ে কোনো দোষ স্বীকারোক্তি প্রদান করবে। এমন দোষ স্বীকারোক্তি প্রমাণিত হলে আদালত উক্ত দোষ স্বীকারোক্তি প্রদানকারী সহ অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে একটি বিষয় বিবেচনায় নিতে পারে। উদাহরণটা একটু দেখি। সি কে হত্যার জন্য এ এবং বি যৌথ বিচার হচ্ছে। এটা প্রমাণিত যে এ বলেছে বি এবং আমি সি কে হত্যা করেছি দুজনে মিলে, অর্থাৎ সি কে হত্যার জন্য এ এবং বি যৌথ বিচার হচ্ছে, সেহেতু এর স্বীকারোক্তি বি এর বিরুদ্ধে আদালত বিবেচনায় নিতে পারে। এখানে দেখেন দোষ স্বীকারোক্তি সত্য কিন্তু স্বেচ্ছা প্রণোদিত না হলে অথবা স্বেচ্ছা প্রণোদিত কিন্তু সত্য না হলে তা আসামির বিরুদ্ধে ব্যবহার।
ইসলাম উদ্দিন এমডি বনাম রাষ্ট্র 13 বিএলডিসি এডি 81 এই আইনের একটি নিষ্পত্তিকৃত নীতি যে সত্য এবং স্বেচ্ছামূলক স্বীকারোক্তি দোষ স্বীকারোক্তি আসামির দণ্ড প্রদানের একক ভিত্তি হতে পারে। তবে আব্দুর রশিদ বনাম রাষ্ট্র বিএলডি 206 মামলায় হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিয়েছে যে বিচারিক দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে কোনো অভিযুক্তকে দণ্ড দেওয়া যায় যদি দোষ স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হয়। রাষ্ট্র বনাম হাজু কাজী 29 ডিএলআরএসসি 271 মামলায় বলা হয়েছে 164 দ্বারা লিপিবদ্ধকৃত দোষ স্বীকারোক্তি সত্য এবং স্বেচ্ছামূলক হলে সেটা দোষ স্বীকারোক্তি প্রদানকারী অভিযুক্তকে দণ্ডিত করতে যথেষ্ট। নসের আলী বনাম 39 ডিএলআরএডি 195 মামলায় বলা হয়েছে স্বেচ্ছামূলক বা সত্য বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি দণ্ড প্রদানের ভিত্তি হতে পারে। সুতরাং দোষ স্বীকারোক্তি সত্য কিন্তু স্বেচ্ছা প্রণোদিত না হলে অথবা স্বেচ্ছা প্রণোদিত কিন্তু সত্য না হলে আসামির বিরুদ্ধে ব্যবহৃত হবে না। আমরা 37টা একটু দেখি। 3 জন আসামি স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট সাহেব ফৌজদারি কার্যবিধি 164 ধারার বিধান অনুযায়ী লিপিবদ্ধ করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে 3 জন আসামি নিজেদের সহ আব্দুল মাজিদ নামীয় অপর এক ব্যক্তিকে ডাকাতিতে শনাক্ত করে। ওই সকল স্বীকারোক্তি ছাড়া আব্দুল আজিজের বিরুদ্ধে অন্য কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ নেই। শুধুমাত্র স্ব আসামিদের স্বীকারোক্তির ভিত্তি করে আব্দুল আজিজকে শাস্তি দেওয়া যাবে কি, এটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। স্ব আসামির ভিত্তিতে শাস্তি প্রদানটা দেখেন, স্ব আসামির স্বীকারোক্তি ভিত্তিতে আব্দুল আজিজকে শাস্তি প্রদান করা যাবে না, যেহেতু স্ব আসামিদের স্বীকারোক্তি ব্যতীত আব্দুল আজিজের বিরুদ্ধে অন্য কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ নেই। শুধুমাত্র স্ব আসামিদের স্বীকারোক্তির উপর ভিত্তি করে আব্দুল আজিজকে শাস্তি দেওয়া যাবে না, কারণ স্ব অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকার অন্য অভিযুক্ত যে দোষ স্বীকার করেনি তার সাজার একমাত্র ভিত্তি হতে পারে না। এই আইনের নিষ্পত্তিকৃত নীতি যে স্বতন্ত্র সাক্ষ্যের অনুপস্থিতি বা স্বতন্ত্র সাক্ষ্য দ্বারা 164 দ্বারা জবানবন্দি সমর্থিত না হলে উক্ত জবানবন্দি অন্য কোনো স্ব আসামিদের দণ্ডের ভিত্তি হতে পারে না, যা আপিল বিভাগ বিভিন্ন মামলায় বারবার সিদ্ধান্ত দিয়েছে। যেমন হযরত আলী বনাম 44 ডিএলআরএডি 54 মামলায় বলা হয়েছে একজন আসামির দোষ স্বীকারোক্তি সহ অন্যান্য আসামির দণ্ডের ভিত্তি হতে পারে না। এরপর হলো লালু, এগুলো আমরা দেখেছি। এই বিষয়গুলো দেখে আমরা আনসার করার চেষ্টা করব। কয়েকটা ডিএলআর এখানে আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা 38 নং প্রশ্নটা একটু প্রশ্নটা আমরা একটু দেখি। কোন ব্যক্তিকে সাক্ষীরূপে আহ্বান করা না গেলে তার বিবৃতি কিভাবে মামলায় প্রাসঙ্গিক হতে পারে? কোন ব্যক্তিকে সাক্ষীরূপে আহ্বান করা না গেলে তার বিবৃতি কিভাবে মামলায় প্রাসঙ্গিক হতে পারে? দি এভিডেন্স অ্যাক্ট 1872 বিধানের বরাত দিয়ে আলোচনা করুন। বিজিএস পরীক্ষা 2024 আসছে, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য, এবার বার কাউন্সিল পরীক্ষা আসার জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ মৃত কিংবা নিখোঁজ ব্যক্তির বিবৃতি কোন পরিস্থিতিতে এবং কিভাবে প্রাসঙ্গিক উদাহরণ সহ আলোচনা করুন। বিজিএস পরীক্ষা 2021 আসছে। সাক্ষীকে ডাকা যায় না এমন ব্যক্তিদের বিবৃতি কোন পরিস্থিতিতে প্রাসঙ্গিক আলোচনা করুন। যে সমস্ত ব্যক্তিদের আদালতে হাজির করা সম্ভব নয় তাদের উক্তি কি প্রাসঙ্গিক, এই সম্পর্কিত আইনের ধারা আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ। দেখেন, সাক্ষী হিসাবে ডাকা যায় না এমন ব্যক্তিদের বিবৃতি প্রাসঙ্গিকতা। সাক্ষী হিসেবে ডাকা যায় না এমন ব্যক্তিদের বিবৃতি যে সকল পরিস্থিতিতে প্রাসঙ্গিক সেগুলো সাক্ষ্য আইনের 32 ও 33 ধারায় আলোচনা করা হয়েছে। এমন ব্যক্তিদের বিবৃতি 32 ধারায় উল্লেখিত 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। অন্যদিকে 33 ধারা অনুসারে এমন ব্যক্তিগণ কর্তৃক মামলার একই পক্ষগণের মধ্যে বিচারিক কার্যধারার প্রদত্ত পূর্ববর্তী কোনো বিবৃতি পরবর্তী কার্যধারায় বা একই কার্যধারায় পরবর্তী ধাপে প্রাসঙ্গিক করা হয়েছে। 32 ধারায় যে সকল পরিস্থিতিতে বিবৃতি সাক্ষ্য গ্রহণযোগ্য হয়, সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী 4 শ্রেণীর ব্যক্তি অর্থাৎ মৃত ব্যক্তি, খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি, যে ব্যক্তি সাক্ষ্য দিতে অক্ষম হয়েছে, অযৌক্তিক বিলম্ব ব্যয় ছাড়া যে ব্যক্তিকে হাজির করা যায় না, তার বিবৃতি নিম্নলিখিত 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। ক্ষেত্রগুলো কি? 1. যখন এটা মৃত্যুর কারণ সম্পর্কিত হয়। 32-এর 1 অনুচ্ছেদে মৃত্যুকালীন ঘোষণাকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। যে ক্ষেত্রে মৃত লোকের মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে, সেক্ষেত্রে ওই লোক তার মৃত্যুর কারণ সম্পর্কে কিংবা যে সকল ঘটনার ফলে
তার মৃত্যু হয়েছে, সে সকল পরিস্থিতি সম্পর্কে যে বিবৃতি প্রদান করেছে সেই বিবৃতি 32 ধারায় মৃত্যুকালীন ঘোষণা হিসাবে প্রাসঙ্গিক হতে পারে। এরপরে হলো স্বাভাবিক কার্যক্রমের নিয়ম অনুসারে বিবৃতি প্রদান করে। তাহলে 32-2 বলতেছে যে ধারা অনুসারে কোন বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে যদি বিবৃতি দানকারী তার স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী প্রদান করে, তার স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী বা পেশাগত কর্তব্য সম্পাদনে রক্ষিত কোনো বই এ তার কর্তৃক লিপিবদ্ধকৃত কোনো বিবরণ বা স্মারকলিপি সম্পর্কিত হয়, বিবৃতিটা কোনো অর্থ পূর্ণ ঋণপত্র, কোনো সম্পত্তির রসিদে তার কর্তৃক স্বাক্ষরিত বা লিখিত কোনো প্রাপ্তি স্বীকার বিষয়ে হয়, বিবৃতিটা তার কর্তৃক লিখিত বা স্বাক্ষরিত বাণিজ্য ব্যবহৃত কোনো দলিলে অন্তর্ভুক্ত হয়, বিবৃতিটা তার উক্ত ব্যক্তি দ্বারা সাধারণত লিখিত, স্বাক্ষরিত বা তারিখযুক্ত কোনো দলিল বা চিঠির তারিখ বিষয়ে হয়, তখন সেটা কি হবে? তখন সেটা এখানে প্রাসঙ্গিক হবে, এই ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া যাবে। এরপরে 3 নম্বরে হলো আর্থিক বা মালিকানা স্বার্থের পরিপন্থী বিবৃতি। যে ক্ষেত্রে বিবৃতি দানকারী আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী হয়, বা যে ক্ষেত্রে বিবৃতিটা যদি সত্য হয় তাহলে বিবৃতি দানকারী বিরুদ্ধে ফৌজদারি মামলা বা ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মামলা দায়েরের সম্ভাবনা সৃষ্টি হয়, সেক্ষেত্রে এমন বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে। তাইলে আর্থিক মালিকানা স্বার্থের পরিপন্থী হইতে হবে, তার এগেনিস্টে যাইতে হবে, তাহলে সেটা হবে। এরপরে হলো সর্বসাধারণের অধিকার বা প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অভিমত। সাক্ষী হিসাবে ডাকা যায় না এমন ব্যক্তিদের বিবৃতি 32-4 ধারা অনুসারে প্রাসঙ্গিক হতে পারে, যে ক্ষেত্রে বিবৃতিটা সর্বসাধারণের অধিকার বা প্রচলিত প্রথা বা জনস্বার্থ বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রদত্ত হয়। আচ্ছা, কি বলতেছে? সম্পর্কের অস্তিত্ব সম্পর্কিত বিবৃতি সাক্ষী হিসেবে ডাকা যায় না এমন ব্যক্তিদের প্রাসঙ্গিক হতে পারে যদি যদি বিবৃতিটা এমন ব্যক্তিদের মধ্যে রক্তের, বৈবাহিক, দত্তক সম্পর্কের অস্তিত্বের বিষয়ে হয়, যাদের সম্পর্ক বিষয়ে বিবৃতিদাতা বিবৃতি প্রদান করেছে তাদের সম্পর্কের বিষয়ে অবগত থাকার বিশেষ উপায় বিবৃতিদাতার ছিল, সম্পর্কের অস্তিত্বের প্রশ্ন সৃষ্টি হওয়ার পূর্বে বিবৃতিটা প্রদত্ত হয়েছে। তাহলে আমরা বুঝে গেছি সম্পর্কের অস্তিত্ব সম্পর্কিত কোনো বিষয়, কার সাথে কার বিয়ে হয়েছিল, ছেলেটা দত্তক নেওয়া সঠিক হয়েছে কিনা, এর সাথে এর রক্তের সম্পর্ক ছিল কিনা, এই বিষয়গুলো যদি সম্পর্কের অস্তিত্বের প্রশ্ন সৃষ্টি হওয়ার পূর্বেই বিবৃতিটা প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রেও প্রাসঙ্গিক হবে। এরপরে উইল বা পারিবারিক বিষয় সম্পর্কিত কোনো দলিলে প্রদত্ত বিবৃতি, এখানেও রক্ত রক্ত বৈবাহিক বা দত্তক সূত্রে কোনো সম্পর্কের অস্তিত্বের বিষয়ে কোনো বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে যদি বিবৃতিটা কোনো মৃত লোকদের মধ্যে রক্তের, বৈবাহিক, দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয়ে হয়, বিবৃতিটা যদি মৃত লোকদের কোনো উইল, পারিবারিক বিষয়টি সংক্রান্ত কোনো দলিলে পারিবারিক পুঁথি, কবরের স্মৃতিফলক, পারিবারিক চিত্র ইত্যাদি লিপিবদ্ধ করা হয়ে থাকে, এখানে এটা লেখা থাকতে হবে। আগেরটা সম্পর্কের অস্তিত্বের আগেরটা এটা লিখার দরকার ছিল না, আগের যে অস্তিত্বটা, আগের যে ইয়াটা, এটা লিখার দরকার ছিল না, এটা সম্পর্কের অস্তিত্বের প্রশ্ন সৃষ্টি হওয়ার পূর্বেই বিবৃতিটা প্রদত্ত হয়েছে 5-এ বলছে যে, আর এটাতে উইল অস্তিত্বটা অবশ্যই লিখা থাকতে হবে, সে হলো বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বিবৃতিটা এমন কোন দলিল, উইল বা অন্যান্য দলিলের অন্তর্ভুক্ত হয় যেটা 13 ক অনুচ্ছেদের উল্লেখিত কোনো কারবারের সাথে সংশ্লিষ্ট, তাইলেও সেটা প্রাসঙ্গিক হবে। আবারও বলছি একই কথা টাইপের, যে দলিল, উইল বা অন্যান্য দলিলেও যদি এটা লিপিবদ্ধ থাকে, আগেরটা বলতেছে যে আগেরটাও কোনো দলিল বা পারিবারিক কুঠি, কবরের স্মৃতিফলক, পারিবারিক চিত্র ইত্যাদিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে, আর এখনটা বলছে যে এমন একটা বিবৃতি, এমন কোন দলিল বা উইল অন্য কোনো দলিলে লিপিবদ্ধ হয় যেটা 13-তে, আমরা 13-তে কি বলছি, কাস্টমস বা প্রথা, ওই 13 কতে অনুচ্ছেদের উল্লেখিত কোনো কারবারের সাথে সংশ্লিষ্ট হয় তখন সেটা প্রাসঙ্গিক হবে। এরপরে 8-এ কি বলতেছে, যদি বিবৃতি কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে এবং বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয়, মনোভাব বা ধারণা উহাতে ব্যক্ত হয়, এখানে অনেকগুলো লোক যদি একটা বিষয় নিয়ে যদি কোনো কথাবার্তা বলতে থাকে তাহলে সেই বিষয়টা প্রাসঙ্গিক হয়। আমরা ইনশাল্লাহ আমাদের প্রাইভেট ক্লাসে বিষয়গুলো আরো সুন্দরভাবে উদাহরণ সহকারে আপনাদের কাছে উপস্থাপন করব, ওই নোটটা আপনাদেরকে দিয়ে দিব। এরপর দেখেন
যে সকল পরিস্থিতিতে পূর্ববর্তী মামলার প্রদত্ত সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হইতে পারে। ধারা 33 সাক্ষ্য আইনের 33 ধারা অনুসারে মৃত্যুবরণ করেছে বা খুঁজে পাওয়া যায় না বা সাক্ষ্য হিসাবে অসমর্থ হয়ে পড়েছে, এবং যে ক্ষেত্রে বিপক্ষ সাক্ষীকে সরিয়ে রেখেছে বা যে সাক্ষীকে হাজির করা অযৌক্তিক, সময় ও অর্থের প্রয়োজন এমন সাক্ষী কর্তৃক পূর্ববর্তী মামলা বা কার্যধারায় প্রদত্ত কোনো সাক্ষ্য পরবর্তী মামলায় বা উক্ত একই মামলায় পরবর্তী কার্যধারা সাক্ষ্য হিসাবে গ্রহণীয় হতে পারে যদি নিম্নলিখিত শর্তগুলো পূরণ করা হয়। শর্তগুলো কি? সাক্ষ্যটি কোনো বিচারিক কার্যধারায় বা সাক্ষ্য গ্রহণ করতে আইন দ্বারা ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট প্রদত্ত হয়েছিল। বিচারিক কার্যধারায় একই পক্ষগণের মধ্যে বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির মধ্যে হয়েছিল। পক্ষগণ একই হতে হবে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি হতে হবে। প্রথমোক্ত মোকদ্দমা বা কার্যধারায় যে পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হয়েছে সেই পক্ষ সাক্ষীকে জেরা করার অধিকার ছিল। এই জেরার বিষয়টা মাথায় রাখতে হবে। উভয় কার্যধারার বিচার্য বিষয় মোটামুটি একই ছিল। সাক্ষীর মৃত্যু, সন্ধান না পাওয়া, সাক্ষ্য দিতে অসমর্থ হয়ে পড়া, বিরুদ্ধ পক্ষ কর্তৃক সরাইয়া রাখা কিংবা অযৌক্তিক সময় ও ব্যয়ের কারণে পরবর্তী কার্যধারায় উক্ত সাক্ষীকে তলব করা সম্ভব না হলে। তাইলে আমরা বুঝে গেছি এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো এবার বার কাউন্সিল লিখিত পরীক্ষাতে। এরপরে আমরা 41 নং প্রশ্নটা একটু দেখি। মৃত্যুকালীন ঘোষণা বলতে কি বুঝেন? উত্তর ঘোষণার উপাদানগুলো কি কি? যদি ঘোষণাকারী বেঁচে যায় তবে কি মৃত্যুকালীন ঘোষণা আইনে গ্রহণীয়? ব্যাখ্যা করুন। মজার প্রশ্ন। মৃত্যুকালীন ঘোষণা বলতে কি বুঝেন? উত্তরূপ ঘোষণার উপাদানগুলো কি কি? যদি ঘোষণাকারী বেঁচে যায় তবে কি মৃত্যুকালীন ঘোষণা আইনে গ্রহণীয়? সেটাই আমরা দেখবো। আরো ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। দেখেন আমরা বার কাউন্সিলে কিভাবে আসছে সেটা একটু দেখি। কোন পরিস্থিতিতে মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য? 2004 সালে আসছে। দেখি মৃত্যুকালীন ঘোষণার অর্থ। সাধারণ অর্থে সাক্ষ্য আইনের 32-1 ধারার শর্ত পূরণ করে এমন বিবৃতিকে মৃত্যুকালীন ঘোষণা বলা হয়। মৃত্যুর কারণ বা মৃত্যুর কারণ বা যে কোনো পরিস্থিতিতে মৃত্যু হয়েছে উক্ত বিষয়ে মৃত ব্যক্তির মৃত্যুর পূর্বের সর্বশেষ বিবৃতিকে মৃত্যুকালীন ঘোষণা বলা হয়। মৃত্যুসজ্জায় আছে, মৃত্যুর ধার প্রান্তে আছে এমন ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর কারণ বা যে সকল পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে সে সকল পরিস্থিতি বর্ণনা করে যে বিবৃতি প্রদান করে সেই বিবৃতি হলো মৃত্যুকালীন ঘোষণা। আমরা উদাহরণটা দেখি। নুসরাত নামক একটি মেয়েকে কেরোসিন দিকে পুড়িয়ে জখম করা হয়। চিকিৎসা গ্রহণকালে সে মারা যায়। মৃত্যুর পূর্বে নুসরাত ডাক্তারের নিকট তার মৃত্যুর কারণ সম্পর্কে ক এর নিকট অন্যান্য সাক্ষীদের দায়ী করে ঘটনার বর্ণনা দেয়। মৃত্যুকালীন ঘোষণা হিসাবে নুসরাতের বিবৃতি 32 ধারায় মৃত্যুকালীন ঘোষণা মর্মে গণ্য হবে। এটা ফেনীর ঘটনা। এরপর দেখেন মৃত্যুকালীন ঘোষণার উপাদান বা শর্তাবলী। 32-1 অনুচ্ছেদ মৃত্যুকালীন ঘোষণাকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। যে ক্ষেত্রে মৃত লোকের মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন ওঠে সেক্ষেত্রে ওই লোকের তার মৃত্যুর কারণ সম্পর্কে কিংবা যে সকল ঘটনার ফলে তার মৃত্যু হয়েছে সে সকল পরিস্থিতি সম্পর্কে যে বিবৃতি প্রদান করেছে সেই বিবৃতি 32-1 ধারায় মৃত্যুকালীন ঘোষণা হিসাবে প্রাসঙ্গিক হতে পারে। এরপরে দেখেন আমরা এর আগে যে বললাম বিবৃতি প্রদানকারী ব্যক্তিকে অবশ্যই মারা যেতে হবে। এখানে যে বিষয়টা প্রমাণ করতে হবে তাকে অবশ্যই মারা যেতে হবে। 32-1 ধারায় মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য গ্রহণযোগ্য করতে সর্বপ্রথম যে শর্তটি পূরণ করতে হবে সেটা হলো বিবৃতি প্রদানকারী ব্যক্তি মারা গেছে সেটা প্রমাণ করতে হবে। যদি বিবৃতি দানকারী ব্যক্তি জীবিত থাকে সেক্ষেত্রে উক্ত বিবৃতিকে মৃত্যুকালীন ঘোষণা বলা যায় না। সে জীবিত থাকলে সেটা মৃত্যুকালীন ঘোষণা বলা যাবে না। মৃত্যুর কারণ সম্পর্ক হতে হবে। মৃত্যুকালীন ঘোষণাকারী মৃত্যুর কারণ সম্পর্কে কিংবা যে সকল ঘটনা তার মৃত্যু ঘটিয়েছে সে সকল পরিস্থিতি সম্পর্কে হতে হবে। জখম যদি ঘোষণাকারী মৃত্যুর কারণ না হয় সেক্ষেত্রে জখম সম্পর্কে বিবৃতি মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণযোগ্য হবে না। কিন্তু যে ক্ষেত্রে জখম কয়েকদিনের জন্য স্থায়ী হয় অতঃপর আহত ব্যক্তি মারা যায় এক্ষেত্রে মৃত্যুর কারণ হিসেবে জখম বিষয়ে বিবৃতি প্রাসঙ্গিক হবে। মামলার মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন। মামলার কার্যক্রমটি এমন হতে হবে যে ক্ষেত্রে ঘোষণাকারীর মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে এবং শুধুমাত্র সেই ক্ষেত্রে এমন মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হতে পারে। কার্যক্রমটি দেওয়ানি বা ফৌজদারি হতে পারে। আমরা এর পরবর্তী দেখি ঘোষণাকারী মৃত্যুর আশঙ্কা থাকা প্রয়োজনীয় না।
এই ধারায় মৃত্যুকালীন ঘোষণায় গ্রহণযোগ্যতার জন্য মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার সময় ঘোষণাকারী মৃত্যুর আশঙ্কা থাকা প্রয়োজনীয় না। 32-এর 1 ধারা অনুসারে বিবৃতি দেওয়ার সময় বিবৃতি দানকারীর মৃত্যুর আশঙ্কা থাকুক বা না থাকুক উক্ত বিবৃতি প্রাসঙ্গিক হবে। এরপরে লিখিত বা মৌখিক হতে পারে। 32-এর 1 ধারায় মৃত্যুকালীন ঘোষণা লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে, অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হতে উক্ত ঘোষণা লিখিত হওয়া প্রয়োজনীয় না। এরপরে আমরা দেখি বিলম্বে মৃত্যুকালীন ঘোষণাও প্রাসঙ্গিক। বিলম্বে মৃত্যুকালীন ঘোষণাকেও 32-এর 1 ধারায় অগ্রহণযোগ্য করে না। জখমের পর দীর্ঘদিন জীবিত ছিল কিন্তু মৃত্যুকালীন ঘোষণা লিপিবদ্ধ করার পর মৃত্যুবরণ করছিল, সেক্ষেত্রে উক্ত মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য হতে পারে। আমরা একটা ডিএলআর দেখি। রাষ্ট্র বনাম আক্কেল আলী 5 বিএলসি 439, এই মামলায় 22/5/1989 তারিখে মৃত্যুকালীন ঘোষণা লিপিবদ্ধ হয়েছিল। 15/6/1989 তারিখে ভুক্তভোগী মারা গিয়েছিল। মামলায় সিদ্ধান্ত হয় যে মৃত্যুকালীন ঘোষণা লিপিবদ্ধ করার কিছুদিন পর ভুক্তভোগী মারা গিয়েছে, শুধুমাত্র এই কারণে মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইনের 32 ধারায় অগ্রহণযোগ্য হবে না। এরপরে দেখেন, যে ক্ষেত্রে যে কোনো ব্যক্তির নিকট প্রদত্ত হইতে পারে, যে কোনো ব্যক্তির নিকট মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হইতে পারে। শর্ত হলো এমন মৃত্যুকালীন ঘোষণা সন্দেহমুক্ত হতে হবে, সত্য হিসাবে বিশ্বাসযোগ্য হতে হবে। পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডাক্তারের নিকট প্রদত্ত মৃত্যুকালীন ঘোষণাও গ্রহণযোগ্য হবে। ভুক্তভোগীর বিবৃতি পুলিশ তার নিয়মিত দায়িত্ব হিসাবে মৃত্যুকালীন ঘোষণা আকারে লিপিবদ্ধ না করে অভিযোগ আকারে লিপিবদ্ধ করছিল। আহত ব্যক্তির মৃত্যুর পর এমন অভিযোগ মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণযোগ্য হতে পারে যদি রাষ্ট্রপক্ষের সাক্ষী সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করে যে আহত ব্যক্তির জ্ঞান ছিল, এমন বিবৃতি প্রদান করার মতো অবস্থা ছিল। ইলিয়াস মিয়া বনাম রাষ্ট্র 20 বিএলসি এডি 364 এই মামলায় বলা হয়েছে। এই মামলায় ভুক্তভোগী মুমূর্ষু অবস্থায় এবং আসন্ন মৃত্যুর ভয়ে পুলিশি তদন্তের সময় ফৌজদারি কার্যবিধি 161 ধারায় তদন্তকারী কর্মকর্তা পুলিশের নিকট বিবৃতি দিয়েছিল এবং উক্ত বিবৃতি প্রদানের 12 দিন পর সে মারা যায়। ভুক্তভোগীর মৃত্যুর 12 দিন পর্যন্ত বিলম্ব মৃত্যুকালীন ঘোষণার গ্রহণযোগ্যতার উপর কোনো অশুদ্ধতা ফেলেনি। এখন হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী মৃত্যুবরণ না করলে কি হবে। মৃত্যুকালীন ঘোষণা প্রদানের পর ঘোষণাকারী বেঁচে যায়, তবে অনুরূপ ঘোষণাকে মৃত্যুকালীন ঘোষণা বলা যায় না। যে ক্ষেত্রে সম্ভাব্য মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী জীবিত থাকে, সেক্ষেত্রে উক্ত ঘোষণা সাক্ষ্য আইনের 32 ধারায় কোনো বিবৃতি না। সাক্ষ্য আইনের 157 ধারায় অধীন অনুসমর্থন করার উদ্দেশ্যে এই 155 ধারার অধীন বৈসাদৃশ্য করার উদ্দেশ্যে এমন বিবৃতি ব্যবহার করা যায়। এরপরে আমরা একটা মামলার রেফারেন্স দেখি। নরেশ রায় বনাম স্টেট অফ বিহার 1994 CR LJ 978। এই মামলায় একজন পিতা তার 2 কন্যাকে খুন করে নিজে আত্মহত্যা করার চেষ্টা করছিল। আত্মহত্যার আগে সে তার মৃত্যুর কারণ উল্লেখ করে একটা বিবৃতি লিখে কিন্তু তাকে বাঁচানো হয়। তার মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়, কারণ সে পরবর্তীতে বেঁচে যায়। তাহলে আমরা বুঝে গেছি সে বেঁচে গেলে সেটা মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গণ্য হবে না। এখানে আমরা নরেশ রায় বনাম স্টেট অফ বিহার এই মামলাটা একটু মনে রাখার চেষ্টা করব ভাই। কিছু কেস ডিএলআর আপনাকে মনে রাখতে হবে, না হলে আপনি অন্যদের থেকে একটু আলাদা হইতে পারবেন না। 18,500 পরীক্ষার্থীর মধ্যে যদি আপনি একটু ইউনিক না হন, তাইলে তো আপনি অ্যাজুয়াল হয়ে গেলে 18,500 মধ্যে পড়ে গেলেন, সেক্ষেত্রে আপনার পাশ করার সম্ভাবনা কমে যায়। এই জন্য আপনাকে কিছু কেস ডিএলআর অন্তত এক একটা সাবজেক্ট থেকে 7 থেকে 10টা করে কেস ডিএলআর আপনারা নোট করার চেষ্টা করবেন, বারবার প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ সে বিষয়গুলো মাথায় সেট আপ হয়ে যাবে ধারার মতো। আমরা একটু 42 নং প্রশ্নটা দেখি। মৃত্যুকালীন ঘোষণা বলতে কি বুঝেন? ইতিমধ্যে আমরা পড়েছি। মৃত্যুকালীন ঘোষণাকারী বেঁচে গেলে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে কি, সেটাও আমরা ইতিমধ্যে হয়ে গেছে। আশা করছি সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখেন, বার কাউন্সিল 2009 আসছে সেম প্রশ্ন। মৃত্যুকালীন ঘোষণা বলতে কি বুঝায়? যদি এরূপ ঘোষণা প্রদানকারী মৃত্যু না হয়, তাহলে সাক্ষ্য হিসেবে এর মূল্য আছে কি? যদি মৃত্যুকালীন ঘোষণাটি সত্য যথার্থ বলিয়া প্রমাণিত হয়, তার উপর নির্ভর করে আসামি কি দোষী সাব্যস্ত করা যায়? এই বিষয়গুলো আমরা মোটামুটি ইতিমধ্যে পড়া শেষ। বেঁচে গেলে কি হবে আমরা শেষ। এরপরে আমরা এখানে এই বিষয়টা একটু দেখতে পারি যে সত্য বা যথার্থ মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে দণ্ড প্রদান। সন্দেহমুক্ত বা বিশ্বাসযোগ্য মৃত্যুকালীন ঘোষণা দণ্ড প্রদানের জন্য যথেষ্ট, যেটা ইলিয়াস বনাম রাষ্ট্র বিএলসি এডি 345 মামলায় বলা হয়েছে। এটা দৃঢ়ভাবে নিষ্পত্তিকৃত যে সত্য এবং প্রকৃত মৃত্যুকালীন ঘোষণার উপর আদালত নিরাপদে নির্ভর করতে পারে, কারণ এটা দণ্ড প্রদানের ভালো ভিত্তি। সত্য বলে বিশ্বাসযোগ্য সন্দেহমুক্ত মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে গণ্য হয় এবং এটা দণ্ড প্রদানের জন্য যথেষ্ট।
মৃত্যুকালীন আমরা একটু 43 নং প্রশ্নটা একটু দেখি যে মৃত্যুকালীন ঘোষণা ও আসামির দোষী স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কি। এটা আমরা অলরেডি ইতিমধ্যে দেখেছি, এখানে নজির উল্লেখপূর্বক উত্তর দিতে বলছে। সাক্ষ্যগত মূল্য কতটুকু আছে এটা আমরা দেখি। আসলে মৃত্যুকালীন ঘোষণার মূল্য যে মামলায় এটা দেওয়া হয়েছে, উক্ত মামলা এবং প্রেক্ষাপটের উপর নির্ভর করে মৃত্যুকালীন ঘোষণা মূল্যবান সাক্ষ্য, যেখানে আমরা দেখছি নূরজাহান বনাম রাষ্ট্র 42 ডিএলআর এডি 130, এই মামলা বলা হয়েছে কোনো ব্যক্তির মৃত্যু কারণ বা যে সকল ঘটনা তার মৃত্যু ঘটায় তার সম্পর্কে উক্ত ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইনের 32 এর এক ধারায় প্রকৃত সাক্ষ্য। তাইলে আমরা ডিএলআরটা অবশ্যই মনে রাখতে হবে। মৃত্যুকালীন ঘোষণার ভিত্তিতে দণ্ড সন্দেহমুক্ত বিশ্বাসযোগ্য মৃত্যুকালীন দণ্ড প্রদানের জন্য যথেষ্ট। এটা ইলিয়াস বনাম রাষ্ট্র 20 বিএলসি এডি 345 মামলায় বলা হয়েছে এটি দৃঢ়ভাবে নিষ্পত্তিকৃত যে সত্য এবং প্রকৃত মৃত্যুকালীন ঘোষণার উপর আদালত নিরাপদে নির্ভর করতে পারে, যে কারণ এটা দণ্ড প্রদানের ভালো ভিত্তি, শর্ত বলে বিশ্বাসযোগ্য এবং সন্দেহমুক্ত মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসাবে গণ্য হয় এবং এটা দণ্ড প্রদানের জন্য যথেষ্ট। রাষ্ট্র বনাম আব্দুল হাতেম 56 ডিএলআর 431 মামলা বলা হয়েছে যদি মৃত্যুকালীন ঘোষণা সত্য বলে গ্রহণযোগ্য হয় উক্ত ঘোষণা কোনো প্রকার অনুসমর্থন ছাড়া দণ্ড প্রদানের ভিত্তি হইতে পারে। ডিএলআর এটাও গুরুত্বপূর্ণ। কিন্তু শামসুর রহমান বনাম রাষ্ট্র 42 ডিএলআর এডি 200 মামলায় বলা হয়েছে যেখানে আপিলকারীর বিরুদ্ধে মৃত্যুকালীন ঘোষণা একমাত্র সাক্ষ্য কিন্তু যুক্তিসঙ্গত সন্দেহমুক্ত নয়, সেক্ষেত্রে আপিলকারী সন্দেহের সুবিধা পাওয়ার অধিকারী, সেক্ষেত্রে মৃত্যুকালীন ঘোষণার ভিত্তিতে আসামিকে দণ্ড দেওয়া যায় না। এরপর হলো আমরা একটু সাক্ষ্যগত মূল্যটা দেখি। আসামি দোষ স্বীকারোক্তি সাক্ষ্য আইনের 3 ধারায় সাক্ষ্য সংজ্ঞার সংখ্যা আওতাভুক্ত নয়, কিন্তু আদালত সিদ্ধান্তে উপনীত হয় যে দোষ স্বীকারোক্তি কোনো বিষয় হিসাবে বিবেচনায় নিতে পারে। দোষ স্বীকারোক্তি প্রকৃত সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় না। রাষ্ট্র বনাম আব্দুল কাদের 67 ডিএলআর এডি 9 মামলা বলা হয়েছে দোষ স্বীকারোক্তি শপথপূর্বক প্রদান করা প্রয়োজনীয় না এবং অন্য অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতিতে এটা প্রদত্ত হয় না, এটা জেরার মাধ্যমে পরীক্ষা করা যায় না, সেহেতু এটাকে মূল সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় না। যদিও দোষ স্বীকারোক্তি সাক্ষ্য সংজ্ঞার আওতাভুক্ত নয়, কিন্তু এমন দোষ স্বীকারোক্তি অভিযুক্ত ব্যক্তি দণ্ড প্রদানের ভিত্তি হতে পারে যদি সেটা স্বেচ্ছামূলক এবং শর্ত হয়। কোনো অভিযুক্তকে দণ্ডিত করতে হলে দোষ স্বীকারোক্তি শুধুমাত্র স্বেচ্ছামূলক হবে না, বরং সত্য হতে হবে। দোষ স্বীকারোক্তি পরীক্ষা করা এবং রাষ্ট্রপক্ষের অবশিষ্ট সাক্ষ্যের সাথে তুলনা করা প্রয়োজন। এরপর আমরা 44 নং প্রশ্নটা দেখি। পুলিশের নিকট মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইনে কি গ্রহণযোগ্য? ভালো প্রশ্ন, অবশ্যই গ্রহণযোগ্য। পুলিশের কাছে দেখ, যার কাছে দেখ, সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। মৃত্যুকালীন ঘোষণা তো সবার কাছে দেওয়া যায়। আপনারা ইলিয়াস মিয়া বনাম এটা একটু দিয়ে দিবেন, তাইলে হয়ে গেছে কথাবার্তা আগের গুলাই। এরপর হলো পার্থক্য লিখুন অপরাধ স্বীকার এবং মৃত্যুকালীন ঘোষণা, এর মধ্যে পার্থক্যটা কি। বার কাউন্সিল পরীক্ষা 2004-এ আসছে এবং 2014-তেও আসছে। লিপিবদ্ধকৃত করার পদ্ধতি, দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার জন্য প্রয়োজনীয় কার্যবিধি সুনির্দিষ্ট পদ্ধতি আছে, কিন্তু মৃত্যুকালীন ঘোষণা লিপিবদ্ধ করার কোনো পদ্ধতি নাই। এরপরে হলো 2 নম্বরে বলতে সংজ্ঞা। দোষ স্বীকারোক্তি বা অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে যে বক্তব্য দেয়। মৃত্যুকালীন ঘোষণা হলো মৃত ব্যক্তি তার মৃত্যুর পূর্বে তার মৃত্যুর কারণ উল্লেখ করে যে বক্তব্য দিয়েছে। যে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় দোষ স্বীকারোক্তি, যে ব্যক্তি প্রদান করে স্বীকারোক্তি তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু মৃত্যুকালীন ঘোষণা যে ব্যক্তিকে দায়ী করা হয়েছে তার বিরুদ্ধে উক্ত স্বীকারোক্তিটি ব্যবহার করা হয়। বিবেচ্য বিষয়, দোষ স্বীকারোক্তির ক্ষেত্রে মৃত্যু কোনো বিবেচ্য বিষয় না, কিন্তু মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে মৃত্যুটাই বিবেচ্য বিষয়। এরপর হলো পুলিশের নিকট প্রদত্ত হলে পুলিশের নিকট স্বীকারোক্তি সাধারণত গ্রহণযোগ্য না, কিন্তু মৃত্যুকালীন ঘোষণা পুলিশের নিকট গ্রহণযোগ্য। মামলায় ব্যবহার, মৃত্যুকালীন ঘোষণা দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু দোষ স্বীকারোক্তি শুধুমাত্র ফৌজদারি মামলায় ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা পার্থক্যটা বুঝে গেছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিবেন, পয়েন্টগুলো বানিয়ে লিখতে পারলেই হয়ে যাবে। আমরা 46 নং প্রশ্নটা একটু দেখি। 1872 সনের সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানবলী উল্লেখপূর্বক স্বীকারোক্তি মৃত্যুকালীন ঘোষণার ব্যাখ্যা করতে বলছে। এটাও বার কাউন্সিল পরীক্ষা 2017-তে আসছে। তাইলে কি বলতেছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্বীকৃতির সংখ্যা। তাইলে সাক্ষ্য আইনে 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে। 17 ধারা অনুসারে স্বীকৃতি অর্থ হলো কোনো মৌখিক অথবা দার্লিক বা কোনো বিচার্য বিষয় অথবা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো অনুমানের সূচনা করে এবং যা অত্র আইনে উল্লেখিত ব্যক্তিদের কেউ উল্লেখিত পরিস্থিতিতে প্রদান করে। স্টেফেন স্বীকৃতির নিম্নলিখিত সংজ্ঞা দিয়েছে, এগুলো আমরা অনেক পড়েছি এর আগে। মোকদ্দমার কোনো পক্ষের দ্বারা প্রদত্ত মৌখিক বা লিখিত বিবৃতি যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় নিয়ে অনুমান প্রকাশ করে বা এমন বিষয় প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়। এরপরে স্বীকৃতি মৌখিক বা দার্লিক
তথা লিখিত হতে হবে, চিহ্ন বা নীরবতার মাধ্যমে স্বীকৃতি হতে পারে। বোবা বা বধির ব্যক্তি চিহ্নের মাধ্যমে স্বীকৃতি দিতে পারে এবং তার এমন চিহ্ন কোনো ব্যাখ্যাকারী দ্বারা আদালতে ব্যাখ্যা করা যেতে পারে। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি যে ক্ষেত্রে কোনো উত্তর প্রদান করে না, সেক্ষেত্রে আদালত তার এমন নীরবতা হতে অনুমান করতে পারে যে স্বীকৃতি ব্যক্ত অব্যক্ত হতে পারে। ব্যক্ত স্বীকৃতি লিখিত বা উচ্চারিত শব্দ দ্বারা হতে পারে এবং অব্যক্ত স্বীকৃতি আচরণ বা প্রেক্ষাপট হতে অনুমান করতে পারে। ক খ এর নিকট হতে 1 লক্ষ টাকা ধার নিয়েছে, গ এর নিকট প্রকাশ করেছে, ক 1 লক্ষ টাকা স্বীকৃতি দিয়েছে মর্মে গণ্য হবে। তাহলে স্বীকৃতি অবশ্যই কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অনুমানের সূচনা করবে এবং 18 থেকে 20 ধারায় মোকদ্দমার পক্ষগণ কর্তৃক যে কোনো ব্যক্তি কর্তৃক 18 থেকে 30 দ্বারা উল্লেখিত পরিস্থিতিতে এমন স্বীকৃতি প্রদত্ত হয়। এরপর হলো স্বীকারোক্তি। দোষ স্বীকারোক্তি হতে পারে শুধুমাত্র যে ক্ষেত্রে কোনো অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে বিবৃতি প্রদান করে। অপরাধ সম্পর্কে স্বীকৃতিতে সাধারণত দোষ স্বীকারোক্তি বলা হয়। দোষ স্বীকারোক্তি এক প্রকারের স্বীকৃতি। বিভিন্ন শ্রেণীর স্বীকৃতির মধ্যে স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি এক প্রকারের স্বীকৃতি। দোষ স্বীকারোক্তি হলো এমন প্রকৃতির স্বীকৃতি যারা অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে বিবৃতি প্রদান করে থাকে। শর্তগুলো কি? বিবৃতিটা অবশ্যই স্বীকৃতি হতে হবে, এমন বিবৃতি ধারা বিবৃতি প্রদান করে তার অপরাধ স্বীকার করেছে বক্তব্য দিবে। যে সকল পরিস্থিতিতে সে পরিস্থিতিতে অপরাধটি করেছে সে সকল পরিস্থিতির বর্ণনা দিবে। যে ক্ষেত্রে ক বলে যে খকে খুন করেছে বা সে খয়ের ঘড়ি চুরি করেছে এবং ঘকে দর্শন করেছে, সেক্ষেত্রে কয়ের এমন বিবৃতি প্রথমত স্বীকৃতি হিসাবে গণ্য হবে এবং একই সাথে এমন স্বীকৃতি দোষ স্বীকারোক্তি হিসাবেও গণ্য হবে, কারণ বিবৃতি ক অপরাধ সরাসরি স্বীকার করেছে। স্টেফেন দোষ স্বীকারোক্তিকে স্বীকৃতি হিসাবে সংজ্ঞায়িত করেছে যা কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক যে কোনো সময় প্রদত্ত বা উক্ত ব্যক্তি যে অপরাধ করেছে সেটার ধারণা প্রদান করে। এরপর হলো মৃত্যুকালীন ঘোষণার অর্থ। সাধারণত 32-এর 1 ধারার শর্ত পূরণ করে বিবৃতিকে মৃত্যুকালীন ঘোষণা বলা হয়। মৃত্যু শয্যায় আছে, মৃত্যুর ধার প্রান্তে আছে এমন ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর কারণ, যে সকল পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে সে সকল পরিস্থিতি বর্ণনা করে যে বিবৃতি প্রদান করে সেই বিবৃতি হলো মৃত্যুকালীন ঘোষণা। এটা আমরা ইতিমধ্যে দেখেছি। বার কাউন্সিল 2023 আসছে। এক্স অগ্নিদগ্ধ হয়ে 2-3-2023 তারিখে ডাক্তার ডি এর নিকট প্রকাশ করে যে এন জেড এর গায়ে একটা ধার্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এক্স পরধীন পুলিশ কর্মকর্তা পি এর নিকট বলে এন ওয়াই জেড তার গায়ে কেরাসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এক্স 15-3 তারিখে মুমূর্ষু অবস্থায় মারা যায়। তাহলে এটা মৃত্যুকালীন ঘোষণা হয়ে গেছে। এক্স এর বক্তব্যের ভিত্তিতে এন ওয়াই জেড এর সাজা প্রদান করা যাবে কি? অবশ্যই যাবে। তাইলে এক্স এর ভিত্তিতে সাজা প্রদান, এক্স এন ওয়াই জেড কে সাজা প্রদান করা যাবে। কোনো ব্যক্তির মৃত্যুর কারণ বা যে সকল ঘটনা তার মৃত্যু ঘটায় তার সম্পর্কে উক্ত ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইন 32-এর 1 ধারায় প্রকৃত সাক্ষ্য। যে কোনো ব্যক্তির নিকট প্রদত্ত মৃত্যুকালীন ঘোষণা 32-এর 1 ধারায় প্রাসঙ্গিক হতে পারে। তবে শর্ত হলো এমন মৃত্যুকালীন ঘোষণা সন্দেহমুক্ত হতে হবে এবং সত্য হিসাবে বিশ্বাসযোগ্য হতে হবে। পুলিশ ম্যাজিস্ট্রেট ডাক্তারের নিকট প্রদত্ত মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য হবে। সুতরাং এক্স পুলিশ কর্মকর্তা ও ডাক্তারের নিকট মৃত্যুকালীন ঘোষণা দিলেও উক্ত ঘোষণার ভিত্তিতে এন ওয়াই জেড কে সাজা প্রদান করা যাবে। ঘোষণাকারী বিলম্বে মৃত্যুবরণ করেছে এই কারণে উক্ত ঘোষণা সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে বাধা নাই। অন্যদিকে বিবৃতি যাদের মৃত্যুর আশঙ্কা থাকুক বা না থাকুক তার মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি গ্রহণযোগ্য হবে। আমরা ইলিয়াস মিয়া বনাম রাষ্ট্র 20 বিএলসি এডি 336 এই মামলাটা একটু মনে রাখার চেষ্টা করবো। এই ডিএলআরটাও আমরা আগেও বলেছি মনে রাখার জন্য, এখনো বলছি, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আমরা দেখি আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে 49 থেকে বাকি বিষয়গুলো অর্থাৎ বিষয়দের অভিমত সম্পর্কে উচ্চ আদালতের মন্তব্যটি ব্যাখ্যা করা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে 110টা প্রশ্নের মধ্যে অলরেডি আমাদের 48টা প্রশ্ন হয়ে গেছে 2 ক্লাসে। বাকি কথাগুলো আমরা আর 2 ক্লাসে আমরা সাক্ষ্য আইনটা শেষ করব। ক্লাসগুলো সুন্দরভাবে আপনারা শুনবেন, শুনে আপনারা আইন পাঠ বইতে এগুলো হাইলাইটস করবেন, দেখাবেন, নিজেরা নোট ডাউন করবেন। এরপরে একটা ভালো প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।